জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করবে সরকার, আবারও বললেন মির্জা ফখরুল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। শেখ হাসিনার আসার জন্য ব্যবস্থা তারেক রহমান করে দেয়, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। ভারতের শেখ হাসিনাকে রাজনীতির সুযোগ দিলে বিরূপ প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কে, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নাশকতার শঙ্কা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্মসূচিতে ছাত্রদল শিবির সংঘর্ষ, ব্যানার নামানোকে কেন্দ্র করে উত্তেজনা, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ইলেকট্রনিক্স সহ সম্ভাবনাময় নানা খাতে কোরিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। জ্বালানি সংকট মোকাবেলায় সৌর প্যানেল বসানো সহ 3 নির্দেশনা। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি রাবেয়া স্মৃতি। বিরোধী দল শেখ হাসিনা সরকারের ভাষায় কথা বলছে। রাজপথে আন্দোলন তাদের অধিকার, কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায় সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংশোধন কমিটি হবে নাকি সংস্কার পরিষদ, সংসদে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে রাজনীতি এবং সংসদে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, জুলাইয়ের ওই আন্দোলনে হতাহত হন অনেকে, পতন হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএফইউজে ও ডিইউজে। জুলাই প্রেক্ষাপট আন্দোলন তুলে ধরেন আলোচকরা, কথা বলেন জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়েও। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে এমন প্রচার উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আশ্বাস দেন স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশের বাস্তবায়ন করবে বিএনপি। বলেন, গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন, যা জাতির সাথে প্রতারণা। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এত জীবন্ত একটা পার্লামেন্টকে রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত করার জন্য গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন, কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। সংবিধান সংশোধন কিভাবে হবে তা নিয়ে বিরোধী দলকে সংসদে আলোচনা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনারা আসুন, আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। গত কদিনে যেসব জায়গায় হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা জানান বিএনপি মহাসচিব। শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষভাবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকার দিল্লির সমঝোতায় শেখ হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করলে লক্ষ কোটি জনতাকে সাথে নিয়ে আবারও জুলাই যোদ্ধারা মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে শহীদ এবং আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক আলোচনায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। এ সময় সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন এনসিপি নেতারা।
24-এর 3 আগস্ট নাহিদ ইসলামের এমন স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। হাসিনার পতনের ডাক ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি কোণায়। 2 বছর পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাইয়ের নিহতদের পরিবার এবং আহতদের সামনে আবারও সেই স্লোগান ধরলেন নাহিদ ইসলাম। দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। নাহিদ ইসলামের অভিযোগ, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, এমন পরিকল্পনা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। যদি এই পরিস্থিতি তারেক রহমান দেখতে চায় দিল্লির সাথে সমঝোতা করে, তাহলে তাই করুক, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। হবিগঞ্জে আলিফের উপর হামলার প্রতিবাদে চোখে প্রতীকী ব্যান্ডেজ লাগিয়ে আলোচনা সভায় যোগ দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দুর্নীতি চাঁদাবাজির কঠোর সমালোচনা করেন এনসিপির অন্যান্য নেতারাও। কেউ যদি অন্যায় করে সে অন্যায়ের সাথে তো আমরা এক হতে পারি না, কেউ যদি দখলদারিত্ব করে সেই দখলদারিত্বের সাথে তো আমরা এক হতে পারি না। যদি পুলিশ আজকে সংস্কার হতো, কোনো দলীয় লেজুর ভিত্তি না করতো, তাহলে আজকে আলিফের চোখটা চলে যেত না। বক্তারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের আসল রূপকার জুলাই শহীদ এবং আহতরা। তাদের যথাযথ সম্মান এবং সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এখন সব কিছু মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার এই বিষয়টি দেশটির সরকার সমর্থন করে কিনা তা পরিষ্কার করতে হবে দিল্লিকে। এই অবস্থানে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন যে এই ধরনের ঘটনা ঢাকা দিল্লি সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষর হওয়া চুক্তিতে দেশের স্বার্থ রক্ষা হলে তা অব্যাহত রাখবে সরকার। প্রায় 2 বছর আগের ঘটনা। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাকে। সম্প্রতি দিল্লি থেকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না শেখ হাসিনা, এমন খবর প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে। তার দুদিনের মাথায় 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে দেশে ফেরা শিরোনামে এক অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হওয়ার খবর। এ প্রসঙ্গে ভারত সরকারের পরিষ্কার অবস্থান বুঝতে চায় বাংলাদেশ। তারা অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আমরা ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি দিচ্ছে। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার থাকে, সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। আসে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি প্রসঙ্গ। এ নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো, যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। তো এটা বাংলাদেশের মানুষের স্বার্থে যদি এটা ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের অর্থনীতিতে ভালো কিছু বয়ে নিয়ে আসে, আমাদের সম্পর্ক গভীর করতে কোনো ভালো কিছু বয়ে নিয়ে আসে, অবশ্যই সেদিকে আমরা আগাবো। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় সহযোগিতার অংশ হিসেবে দেশটির 22 সদস্যের প্রতিনিধি দল ঢাকা আসছে বলেও জানান তিনি। Indo Pacific is there and Bangladesh has always been a part of it. So মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন ভারতে থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দিল্লির সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। হাই কমিশনার বাংলাদেশ সরকারের সাথে ইতিবাচক কাজ করার ক্ষেত্রে ভারত সরকারের ইচ্ছা প্রকাশ করেন। আগামী 5 আগস্ট পলাতক শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিষয়টিও আলোচনায় উঠে আসে।
মেট্রো রেল সহ কয়েকটি স্থানে বোমা এবং বোমা সদৃশ্য বস্তু পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে অস্ট্রেলিয়ার 2 সহকারী মন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি আরও বলেছেন যে এসব ঘটনার পেছনের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক রয়েছে। আগামী 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা থাকলেও তা নিয়ে সরকার চিন্তিত নয় বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে দ্রুত পিটিশন দায়ের করা হবে। যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, তার তুলনায় এটা অনেকটা কম। উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল এবং জাহাজ নির্মাণ খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দেশটির প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইও হান জানিয়েছেন, এসব প্রস্তাব দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করবে। আলাদা অনুষ্ঠানে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন সহ 3টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আগামী প্রজন্মকে নিরাপদ পরিবেশ উপহার দিতে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় ঢাকায় সফররত দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সিইপিএ চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন দেশটির বাণিজ্যমন্ত্রী। সরকার প্রধান বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন। আমন্ত্রণ জানান টেলিযোগাযোগ, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ সহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের। এর আগে সকালে ভিডিও বার্তায় পরিবেশের সুরক্ষায় নাগরিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। যখন আমরা চিনে বাদাম খাচ্ছি অথবা চিপস খাচ্ছি অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। এছাড়া এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ইপিজেডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর আবেদন ও লাইসেন্সের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইন অনুসরণ ও নতুন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হয়। আলাদা বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে মিলবে সরকারি সহায়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ এবং প্রতিকার আইন 2026-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে গুমকে একটি স্বতন্ত্র আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুম আইনে সর্বোচ্চ 120 দিনের মধ্যে তদন্ত শেষ এবং সর্বোচ্চ 120 দিনের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। এছাড়া সম্পত্তি হস্তান্তর আইন 2026-এর খসড়ায় মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান আইনে সুনির্দিষ্ট বিধান না থাকায় বাবা, মা, দাদা, দাদি, সন্তান বা নাতি নাতনিকে সম্পত্তি দান করেও জীবদ্দশায় তা ভোগ ব্যবহারের আইনি নিশ্চয়তা ছিল না। সংশোধনী আইনে সম্পত্তি ভোগী সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। অনুমোদন পেয়েছে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা 2026 এবং ঔষধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাব। চাঁদপুরের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান মিয়া। এই বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর সদর মডেল থানার ওসি। তিনি বলেছেন যে ভোরে সদর উপজেলার
তরপুর চণ্ডী এলাকাতে অভিযান চালিয়ে হান্নানকে গ্রেফতার করা হয়। জুন মাসে চাঁদপুরে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে হান্নানকে। এর আগে 2015 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এই নিয়ে 2024 সালে করা মামলার 178 নম্বর আসামি হান্নান মিয়া। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক কর্মসূচিতে ব্যানার নামানোকে কেন্দ্র করে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে স্বাধীনতা স্মারক স্তম্ভের পাশে জুলাই প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাশেম আলী জুডিশিয়াল কিলিংয়ের শিকার দাবি করে একটি প্রদর্শনী ব্যানার ছিল। বেরোবি ছাত্রদল সেই ব্যানার সরাতে বললে অপারগতা জানায় ছাত্র শিবির। এক পর্যায়ে ছাত্রদলের বিরুদ্ধে ব্যানার সরানোর অভিযোগ উঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং সংঘর্ষ হয়েছে। সংঘাতের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে একটু সেখানকার পরিস্থিতি আমরা একটু জেনে নিতে চাই। রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাঝার মাদান। মাঝার, এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি একটু জানাবেন, এবং সেই সাথে আরেকটি বিষয় জানাবেন যে প্রশাসনের সাথে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে আসলে কি সিদ্ধান্ত এলো? স্মৃতিতে তথ্যটি দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতি একেবারেই শান্ত, অর্থাৎ দুই পক্ষই তারা এখন এখান থেকে চলে গেছে এবং এখনও এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যিনি প্রক্টর তিনি অবস্থান করছেন। আমরা সর্বশেষ পরিস্থিতিটা একটু তার কাছ থেকে আগে শুনে আসতে চাই। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে কি নিয়ে এই ঘটনার সূত্রপাত কি হলো এবং সর্বশেষ এখন কি অবস্থা এবং দুই পক্ষের মধ্যে এখন কি সমঝোতা আপনারা করলেন? এখন অবস্থা মোটামুটি পুরোটাই শান্ত। দুই পক্ষকে নিয়ে আমরা বসছিলাম, কিছুটা ভুল বুঝাবুঝি থেকে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। এখন দুই পক্ষ বিষয়টা বুঝছে, এটা এখন আর আপাতত কোনো সমস্যা নাই। শুরু হয়েছিল কি বিষয়? শুরু হয়েছে মেইনলি একটা চিত্র নিয়ে, যেটা ছাত্র শিবির প্রদর্শনী করছিল, কিন্তু ছাত্রদল সেখানে যায় বাধা দেয়। এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর আমি নিজে সেখানে যাই, কিন্তু যাওয়ার পরে জিনিসটা ওখান থেকে আর কি মেইনলি শুরু জিনিসটা। সেখানে আসলে কি হলো? সেখানে ছাত্রদল বলছিল যে এটা রাখা যাবে না, শিবিরও সেটা মেনে নিয়েছে। সেটা নামাতে একটু দেরি হয়। এই দেরি হওয়াতে দুই পক্ষ ঢিল ছুড়াছুড়ি শুরু হয়। সেখান থেকে অবস্থা এই পর্যন্ত। তারপরে দুই পক্ষই বুঝছে নিজেদের ভুল। আমরা দুই পক্ষের সিনিয়রদেরকে নিয়ে বসে সিন্ডিকেট রুমে এটা মোটামুটি আর কি বুঝাতে পারছি যে এটা আমাদের নিজেদেরই ভুল ছিল। দুই পক্ষের আহত হয়েছে। এখন দুই পক্ষ মোটামুটি শান্ত অবস্থানে আছে। আপনারা শুনছিলেন যে প্রক্টর মহোদয় যেটি বলছিলেন যে এখন দুই পক্ষকে নিয়ে তারা সিন্ডিকেট বৈঠকে যে রুম ছিল সেই রুমে বসেছেন এবং এটির একটা সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করছেন। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে এখানে আসলে কি হয়েছিল সেটি যদি আপনারা একটুখানি দেখেন যে এখনো ইটের টুকরোগুলো পড়ে আছে এবং এইখানে একটা দফায় দফায় আর কি সংঘর্ষ। মাঝার বুঝতে পারছে যে পরিস্থিতি বর্তমানে কিছুটা শান্ত অবস্থায় রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। সরকারের সীমাহীন দুর্নীতি অব্যবস্থাপনার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, জ্বালানি এবং বিদ্যুৎ সংকট দেশে চরম আকার ধারণ করেছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার সন্ধ্যায় দলটির মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর কথা ভুলে দুর্নীতির পথে হাঁটছে এখন বিএনপি সরকার। ক্ষমতার চেয়ারে বসে জনস্বার্থ ভুলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। বলেছেন, সরকার জুলাই সনদ এবং গণভোট নিয়ে ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। নির্বাচিত সরকারের 5 মাস অতিবাহিত হলেও মানুষের দুর্ভোগ কমেনি বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরোয়ার। ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি দলীয়করণের একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন।
সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেজি 2 দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরকালে উপমন্ত্রী বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক রয়েছে তার। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সৌজন্য সাক্ষাৎ হবার কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে ওয়ালিদ এল খেরেজি বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গেছে। গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক এবং পরিবেশ বান্ধব করতে ভবনের সেপটিক ট্যাঙ্ক, সোক অয়েল এবং এসটিপি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এমনটাই জানিয়েছেন গৃহায়ন এবং গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। সোমবার রাতে গুলশান, বনানী, বারিধারা এবং নিকেতন সোসাইটির সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, আবাসিক ভবনের পয়ঃবর্জ্য দাসেরকান্দি পয় শোধনাগারে সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার, যা বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। এ সময় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নে বিগত সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সভায় আবাসিক এবং বাণিজ্যিক ভবনে সঠিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্টরা। সরকারের একটা বেশ বড় অংশ আপনাদের কাছে আসছি এই মিনতি করতে, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদেরকেই একটা সুন্দর পরিবেশ দিতে চাই। আপনারা যেন ভালো থাকেন, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো থাকে, আপনাদের সহযোগিতা আশা করতেছি। লেক থেকে যে সার্ভিসটি পয়ঃনিষ্কাশন প্ল্যান্ট পর্যন্ত যাবার কথা, সেটি বিগত সরকার করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই 5 মাসে এই জিনিসটা উপলব্ধি করে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি প্রণয়ন করে আমরা প্রকল্প যাতে বাস্তবায়ন হয়, এই বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে গেছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।